বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচ 2026-এর 16তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 16তম ক্লাস। দেখেন, আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 173 ধারা থেকে। এবং এই 173 ধারায় প্রকৃতপক্ষে আলোচনা করছে পুলিশ অফিসারের রিপোর্ট বা পুলিশ রিপোর্ট সম্পর্কে। তো যারা আজকে প্রথম এসেছেন বা যারা অন্যান্য ক্লাসগুলো মিস করছেন, তাদের বিনীত অনুরোধ, তারা আমাদের ইউটিউবে প্লে লিস্ট আছে এমসিকিউ ব্যাচ 2026, ওই জায়গা গেলে সিরিয়ালি ক্লাস আছে। 1 থেকে 15 নম্বর ক্লাস ওই জায়গা আছে। এবং আমাদের ক্লাসগুলো আপনি যদি ধৈর্য ধরে পড়েন, আপনার ওই খুব বেশি মাথা খাটানো লাগবে না। যদি আপনার এলএলবি ডিগ্রি নাও থাকে, জাস্ট নিজে যার জ্ঞান আছে সেও আমাদের ক্লাস দেখলে বুঝতে পারবে যে এই জিনিস পড়ানো হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে যখনই সময় পাবেন ইউটিউব থেকে ওই জিনিসটা দেখে ফেলা, এক একটা ক্লাস লেকচার। তাহলে আপনি আমাদের এই পড়ার ধারাবাহিকতার সাথে একসাথে যুক্ত হয়ে যাবেন। আর আশা করি তারপরেও আজকে যা আমরা বুঝাবো এটা আপনি মোটামুটি বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো পুলিশ রিপোর্ট আসলে কাকে বলে। তো পুলিশ রিপোর্ট পড়ার আগে, যেহেতু আপনারা পুরাতন এর সাথে নতুনও আসছেন, তাদের জন্য আমি একটু আগে থেকে একটু বলি যে পুলিশ রিপোর্ট জিনিসটা আসলে কি। ভাই, একটা মামলা দুই জায়গায় করা যায়। এক হলো থানায়, আর এক হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। তো থানায় যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেয়, আমলযোগ্য অপরাধ কাকে বলে? আমলযোগ্য অপরাধ হলো যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পাওনায় গ্রেফতার করতে পারে, এটা হলো আইনের ভাষা। আর যদি আমাদের সাধারণ ভাষায় বলি, যে অপরাধটা গুরুতর প্রকৃতির, যে অপরাধটা গুরুতর প্রকৃতির, অর্থাৎ আপনি যদি থানায় আমলযোগ্য অপরাধের সংবাদ দেন, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 154 ধারায় এফআইআর হিসেবে রেকর্ড করবে, এফআইআর। এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তিনি তদন্ত করতে পারবে ওই বিষয়টা, ওই মামলাটা, ওই তদন্তকারী কর্মকর্তা, ইনভেস্টিগেটিং অফিসার 156-এর 1 ধারায়। মনে আছে কিনা? তাহলে পুলিশ তদন্ত করে কত ধারায়? 156-এর 1 ধারায়। এফআইআর এর ক্ষেত্রে তদন্ত করে হলো 156-এর 1। আর আপনি থানায় গিয়ে যদি আমল অযোগ্য অপরাধের অভিযোগ করেন, আমল অযোগ্য মানে হলো যে অপরাধটা ছোট, ধরেন আপনারে কেউ আজে বাজে কথা বলছে, মানহানি, আপনারা কেউ চর দিছে, হালকা পাতলা ভয় দেখাইছে, তাহলে আপনি যদি এই অভিযোগ থানায় যেয়ে দেন, তাহলে থানা কর্তৃপক্ষ জিডি, জেনারেল ডায়েরি এন্ট্রি হিসেবে ওটারে অন্তর্ভুক্ত করবে। তারপরে আপনারা পাঠাই দিবে ম্যাজিস্ট্রেটের কাছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে। তিনি যদি নির্দেশ দেয়, তাহলে পুলিশ ওই ব্যাপারটা তদন্ত করবে 155-এর 2 ধারায়। 155-এর 2 ধারায়। এখন আমলযোগ্য অপরাধ হোক বা আমল অযোগ্য অপরাধ হোক, যে অপরাধী হোক না কেন, পুলিশ যখন তদন্ত করে তখন পুলিশ অনুসরণ করবে 160 থেকে 173 ধারা পর্যন্ত যে বিধানাবলী আছে, সেই বিধানাবলী। কত থেকে কত বলেন? 160 থেকে 173। এখন গত ক্লাসগুলোতে আমরা 160 থেকে 172 পর্যন্ত খুব ভালোভাবে আলোচনা করেছি। তো 160-এ কি বলতেছে? 160 যারা আসেন নাই তাদের জন্য বা যারা আসছিলেন তাদের জন্য আমি একটু সংক্ষেপে মনে করাই দিই। 160 ধারায় বলছে যে তদন্তকারী কর্মকর্তা ঘটনা সম্পর্কে পরিচিত যে কোনো ব্যক্তিকে লিখিত আকারে তলব করতে পারে, মানে সমন দিতে পারে যে তুমি আসো, কি ঘটনা ঘটছে আমার কাছে এসে বলে যাও। এটাই হলো 160। সে হাজির হতে বাধ্য, তবে তাকে ভয়ভীতি দেখায় জোরপূর্বক টেনে হিঁচড়ে আনা যাবে না। সে যদি হাজির না হয়, তাহলে সে দণ্ডিত হবে দণ্ডবিধির 174 ধারায়। ঠিক আছে? যদি সে এসে যায়, তাহলে তার জবানবন্দি রেকর্ড করবে 161 ধারায়। 161, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 161 ধারা বিবৃতি আহ কে দেয়, ঘটনা সম্পর্কে যারা জানে সে। কিন্তু আসামি কখনো 161-এ বিবৃতি দিতে পারে না। 161-এ বিবৃতি দেয় পুলিশের কাছে। এই লোকটা মৌখিক ভাবে বলবে, আর পুলিশ অফিসার সেটা লিখে নিবে। লেখার পরে সেখানে পুলিশ অফিসারই সিগনেচার করবে, যে বিবৃতি দিতে সে কিন্তু সিগনেচার করবে না। বুঝছেন? আচ্ছা, এখন 161 ধারায় বলেছে যে পুলিশ যে যে প্রশ্ন করবে, ওই লোকটা সেই সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য।
তবে যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই অপরাধী হিসেবে সাব্যস্ত হতে পারে এমন প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। 162 ধারায় বলেছে যে 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। আমি একটু মনে করাই দিই। 162 ধারায় বলছে যে 161 ধারার বিবৃতিতে শুধু পুলিশ অফিসার সিগনেচার করবে, যিনি বিবৃতিটা দিল তিনি সিগনেচার করবে না। তারপরে বলছে যে 161 ধারার বিবৃতি বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না। তবে দুইটা ক্ষেত্রে বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। একটা হলো সাক্ষ্য আইনের 32 ধারা, আর একটা হলো সাক্ষ্য আইনের 27 ধারা। সাক্ষ্য আইনের 32-এর একে আছে মৃত্যুকালীন ঘোষণা, 27 ধারা আছে আলামত উদ্ধার। এই দুইটা ক্ষেত্রে 161 বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। এছাড়া 161 ওই সাক্ষীর পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য জেরার সময় ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায়, এবং রাষ্ট্রপক্ষ ব্যবহার করতে পারে পুনঃ জবানবন্দির সময় সাক্ষ্য আইনের 100 কত ধারায়, 57 ধারায়। আচ্ছা 57 নট 27, 57। আচ্ছা, এরপরে এই বিষয়গুলো আমরা বিস্তারিত ক্লাসে পড়ছি, এটা হলো জাস্ট আপনাদের মনে করানোর জন্য বলা। 163 ধারায় বলেছে, 163 ধারায় বলেছে যে অভিযুক্ত ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা কোনো প্রকার হুমকি ভয় ভীতি এগুলা দেখাবেন না। 164 ধারাটার ম্যাজিস্ট্রেটের ফাংশন পুলিশের ফাংশন না। 164 ধারায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি দোষ স্বীকার বা স্টেটমেন্ট রেকর্ড করতে পারে, এবং এই দোষ স্বীকারটা রেকর্ড করবে 164 ধারায় 364 ধারার বিধান অনুসারে। দোষ স্বীকারের স্বাক্ষর করবে অভিযুক্ত করবে, ম্যাজিস্ট্রেটও করবে। দোষ স্বীকারের ভাষা হবে অভিযুক্তের ভাষা, আদালতের ভাষা বা ইংরেজি ভাষা। ঠিক আছে, এটা হলো 164। 165 এন্ড 166 এ বলেছে যে তদন্তকারী কর্মকর্তা তল্লাশি করতে পারে, তল্লাশি। নিজের এলাকার মধ্যে তল্লাশি করবে 165, নিজের এলাকার বাইরে তল্লাশি কত, 166। 167 ধারা এর আগে আমরা পড়েছি। 167 ধারায় বলছে পুলিশ রিমান্ড। পুলিশ রিমান্ড মানে পুলিশ যখন কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, পুলিশ ওই ব্যক্তিকে তার হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। ধরেন গতদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম কি শাহাবুদ্দিন আজম সাহেবকে গ্রেফতার করছে বেনাপোল থেকে, তাহলে উনারে কিন্তু গ্রেফতার করছে পরোয়ানা ছাড়া, পরোয়ানা ছাড়া। এখন উনারে ওই পুলিশ কর্মকর্তা পুলিশ হেফাজতে রাখতে পারবে সর্বোচ্চ কতক্ষণ? 24 ঘন্টা। পুলিশ যদি মনে করে যে আজম সাহেবকে আরো বেশি সময় রাখা দরকার, তাহলে উনি আগে 24 ঘন্টার মধ্যে আজম সাহেবকে হাজির করবে ম্যাজিস্ট্রেটের কাছে, এবং ম্যাজিস্ট্রেটের কাছে কারণ বলবে যে ওনার যে আজম সাহেবের কাছ থেকে আমাদের আরো তথ্য উদ্ঘাটন করার সম্ভাবনা আছে, ওনার কাছ থেকে আমরা তদন্ত শেষ করতে পারি নেই, তাই উনারে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। তো উনাকে কারাগারে না পাঠিয়ে আমাদের হেফাজতে দেওয়া হোক। এই যে যে কারাগারে না পাঠিয়ে যদি পুলিশের হেফাজতে পাঠায়, এটারই বলে রিমান্ড, এটাই বলে রিমান্ড। 167 ধারায় রিমান্ড মঞ্জুর করতে পারে একটানা সর্বোচ্চ কতদিন? 15 দিন। ঠিক আছে, এবং ওখানে একটা কথা আছে, বিচার করার এখতিয়ার থাক বা না থাক ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারে। দেখেন, তারপরে 167-5 ধারায় আর একটা কথা আছে, সেটা হলো তদন্তের সময়সীমা। কি বলেন? তদন্তের সময়সীমা পুলিশ কর্তৃক যে কোনো, এই যে যে পুলিশ যে তদন্ত করতেছে, এই তদন্তটা শেষ করতে হবে 120 দিনের মধ্যে। তবে এই 120 দিন কিন্তু বাধ্যতামূলক না, 120 দিন হলো নির্দেশনামূলক। মানলে মানলে ভালো, না মানলে সমস্যা নাই। তানভীর সাহেব কই? মানলে ভালো, না মানলে সমস্যা নাই। আচ্ছা, এরপরে 168 ধারায় বললো যে তদন্তকারী কর্মকর্তা তদন্তের প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দিবে। তদন্ত শেষ হইলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন কার কাছে দিবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দিবে। এটা বলেছে 168, 168। এবং 169 ধারায় বলেছে যে তদন্তকারী কর্মকর্তা বা ওসি সাহেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা যদি মনে করে যে বেল্লালে গ্রেফতার করছে, বেল্লালের বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য, ধরেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করছে, ওনারা যখন থানায় নিয়ে আসছে, তিনি যদি মনে করে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করে যে ওনার বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য, ওনার বিরুদ্ধে মামলা চলার মতো কোনো কারণ নাই, বা যে মামলা চলছে এতে ওনারা জামিন দেওয়া যায়, তাহলে থানা থেকে জামিন দেবে 169 ধারায়।
কত ধারায়? 169 ধারায়। 169 ধারায় জামিন দিতে পারে, আইও দিতে পারে। আইও মানে হলো ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী কর্মকর্তাও পারে, আবার কি পারে, ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারে। 170 ধারা, 170 ধারায় বলেছে যে যদি জামিন না দেয়, তার মানে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, তাহলে তিনি এই মামলাটা পাঠাই দিবে কার কাছে? তদন্তকারী কর্মকর্তা এই রিপোর্ট পাঠাই দিবে ম্যাজিস্ট্রেটের কাছে। এটা হলো কত, ম্যাজিস্ট্রেটে অবগত করবে, এটা হলো 170। কত বলেন? 170। 171 ধারায় বললো যে তদন্তকারী কর্মকর্তার সাথে সংবাদদাতাকে যেতে বা কোনো সাক্ষীকে যেতে বাধ্য করা যাবে না, বা কোনো সাক্ষী বা সংবাদদাতা যদি তাদের সাথে যেতে চায় তাহলে বাধাও দেওয়া যাবে না। এটা আছে কততে? 171। আর 172 দ্বারা আমরা সর্বশেষ গতদিন পড়েছিলাম, যেটা হলো পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি। পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি, একজন তদন্তকারী কর্মকর্তা সে তার যে ঘটনাটা, মানে যে বিষয়ে সে তদন্ত করেছে, কোন কোন জায়গায় গেছে, কার কার জবানবন্দি নিছে, কি কি জব্দ করছে, এই যে যে বিস্তারিত যে বিধিবিধান, এই সব কিছু তিনি যে এখানে লিপিবদ্ধ করেন সেটাকে বলে পুলিশ ডায়েরি, অথবা কি বলে, কেস ডায়েরি। এই পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 172 ধারায়। একটা জিনিস এখানে মনে রাখা দরকার, আপনাদের মনে করাই দিই। 161 আসামি দেখতে পারে, 164 অন্যরাও দেখতে পারে, কিন্তু পুলিশ ডায়েরি দেখার অধিকার কারো নাই। পুলিশ ডায়েরি শুধু দেখতে পারবে আদালত। কে পারবে বলেন? আদালত। এবং 172 ধারায় আমরা পড়েছিলাম যে পুলিশ ডায়েরিকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না, বিচার বা অনুসন্ধানের সহায়ক, কি বলেন, সহায়ক হিসেবে ব্যবহার করা যায়। এবং পুলিশ ডায়েরি দেখার অধিকার আসামিরও নাই, আসামির প্রতিনিধিরও নাই। তবে তদন্তকারী কর্মকর্তা যদি পুলিশ ডায়েরি দেখে তার স্মৃতি পুনরুজ্জীবিত করে, কি বলেন, টু রিফ্রেশ হিজ মেমোরি। স্মৃতি পুনরুজ্জীবিত মানে হলো যে তদন্তকারী কর্মকর্তা যখন তদন্ত করছে 5 বছর আগে, সাক্ষী দিতে আসছে আজকে, তো পুলিশ পুলিশ ডায়েরিতে কি আছে তা তো আমার মনে নাই, তাহলে উনি দেখতে পারে যে আমি কি তদন্ত করছিলাম, আমি একটু দেখি। এটা বলে স্মৃতি পুনরুজ্জীবিত। তখন আসামি পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি দেখার অধিকারী। অর্থাৎ যদি পুলিশ ডায়েরি দেখে স্মৃতি পুনর্জীবিত করা হয়, তাহলে আসামির পক্ষের আইনজীবী পুলিশ ডায়েরি দেখার অধিকারী। কিন্তু পুলিশ ডায়েরি দেখে যদি স্মৃতি পুনর্জীবিত করা না হতো, তাহলে কিন্তু পুলিশ ডায়েরি জীবনও দেখতে পারতো না। এই হলো আমরা কতদিন পর্যন্ত পড়ছি, কত ধারা পর্যন্ত? 172। এখন আজকে আমরা পড়া শুরু করি। দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 অধীন গোল দিবেন দুইটি ধারায় নুর আলম ওনার একটু দেখাই দিয়ে, দুইটি ধারায় পুলিশ রিপোর্ট সম্পর্কে আলোচনা করছে। প্রথম দেখেন, প্রত্যেক মামলার ক্ষেত্রে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আন্ডারলাইন করবেন 173 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করে। কত ধারায়? 173 ধারায়। এটার ব্র্যাকেটে লেখেন জিআর নন জিআর মামলা, জিআর বা নন জিআর মামলা, জিআর বা নন জিআর মামলা। তাহলে জিআর বা নন জিআর মামলার ক্ষেত্রে পুলিশ রিপোর্ট দেয় কত ধারায়? 173 ধারায়। প্রত্যেক, অপরদিকে দেখেন, প্রত্যেক নালিশি মামলায়, নালিশি শব্দটা গোল দেন, নালিশি মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গোল দিবেন 202 ধারার অধীন রিপোর্ট দাখিল করতে পারে। এটা হলো কি মামলা? ব্র্যাকেটে দেখেন সিআর মামলা, সিআর মামলা। এখন একটা জিনিস আমরা যেহেতু পড়ছি, আপনার জানা দরকার যে জিআর মামলায় তদন্ত করতেই হবে। জিআর মামলায় তদন্ত করা ছাড়া অন্য কোনো উপায় নাই, বুঝছেন? আর শেয়ার মামলার ক্ষেত্রে তদন্ত করতেও পারে, নাও পারে। যদি শেয়ার মামলা সরাসরি আমলে নিয়ে নেয়, তাহলে তো তদন্তের সময়সীমা, তদন্ত করা লাগতেছে না। তার মানে যদি এইভাবেও প্রশ্ন আসে যে নিম্নের কোন ধরনের মামলায় তদন্ত করা বাধ্যতামূলক, শেয়ার নন জিয়ার, জিয়ার নন জিয়ার, কিন্তু শেয়ার মামলায় তদন্ত করা বাধ্যতামূলক না। জি। এখন পুলিশ রিপোর্ট অর্থ আসলে কি দেখেন, পুলিশ অফিসার মামলার তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করে তা পুলিশ রিপোর্ট নামে পরিচিত। তদন্ত শেষ হবার পর তদন্তকারী কর্মকর্তা, আন্ডারলাইন করবেন 173 ধারার অধীন
প্রতিবেদন জমা দিবে। কত ধারার অধীন? 173-এর অধীন। গোল দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তদন্ত রিপোর্ট অপরাধ আমলের এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে কত ধারায়? 173 ধারায়। ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীন তদন্ত সম্পন্ন করার পর তদন্তকারী কর্মকর্তাকে একটি প্রতিবেদন দাখিল করতে হয়, যা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। বাংলায় বলে পুলিশ প্রতিবেদন, ইংরেজিতে বলে পুলিশ রিপোর্ট। বুঝছেন নির্মল? কি বলে? পুলিশ রিপোর্ট। আচ্ছা, অর্থাৎ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ আয়ো, আয়োর ইংরেজি আমি আপনাদের লেখাই দিছিলাম। আয়োর ইংরেজি কি? ইনভেস্টিগেটিং অফিসার, ঠিক আছে? নট গেশন, ইনভেস্টিগেশন না, কি বলে? ইনভেস্টিগেটিং অফিসার। যে প্রতিবেদন দাখিল করে সেটাকে পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট বলে। এখন অনেকে জিজ্ঞাসা করবেন, স্যার আয়োর পাশে ছোট্ট করে একটা বিষ আছে, আছে না? বিষ আছে। এই বিষ একেবারে নিচে দেখেন, আয়োতে বলছে ইনভেস্টিগেশন অফিসার, ইন শর্ট রেফার্ড অ্যাজ আইও হু কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন। এটা ইনভেস্টিগেশন হবে না, হবে কি? ইনভেস্টিগেটিং। সো লাস্টে যে TION ওই জায়গা এনজি করে স্যার দেন। আমরা তো কথা বুঝতে পারতেছি না। সবাই বুঝতে পারতেছেন না নাকি আপনি বুঝতে পারেন না? কে বলেন, বলেন। কথা শোনা যাচ্ছে না। আমি শুনতে পাই স্যার। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা। বুঝতে পারতেছেন নাকি? মহুয়া বললেন। হ্যালো শেখ ফারজানা, আপনি শুনতে পারেন তো? জি স্যার। ওকে। প্রশ্ন কে করলেন? শুনতে পাচ্ছিলেন নাকি? মহুয়া বললো নাকি? আচ্ছা, পাইছেন ভাই? আচ্ছা দেখেন, তারপরে দেখেন, যে প্রতিবেদন দাখিল করে সেটাকে পুলিশ প্রতিবেদন বা রিপোর্ট বলা হয়। উক্ত তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, অব্যাহতির সুপারিশ করতে পারে। মানে তদন্ত শেষে তিনি যদি বলে যে দিন মোহাম্মদ, ফেরদৌস, নির্মল এরা কোনো অপরাধ করে নাই, এদের অব্যাহতি দেয়া হোক, অব্যাহতির সুপারিশ করতে পারে। অথবা অভিযুক্তকে ফৌজদারি বিচারের জন্য সুপারিশ করতে পারে। অথবা উনি বলতে পারে যে দিন মোহাম্মদ, ফেরদৌস, নির্মল অপরাধ করছে, তাদের বিচারের আওতায় আনা হোক। তাহলে তদন্ত প্রতিবেদনে যদি অব্যাহতির সুপারিশ করে এটাকে বলে ফাইনাল রিপোর্ট। আর তদন্ত প্রতিবেদনে যদি বিচারের সুপারিশ করে এটাকে বলে কি? চার্জশিট। বুঝতে পারছেন? দেখেন, সেক্ষেত্রে তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পায় সেই ক্ষেত্রে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করে। কিন্তু যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পায় সেই ক্ষেত্রে অভিযুক্তকে ফৌজদারিতে বিচারের সুপারিশ করে। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল লেখেন, অফ হবে, অফ শব্দটা বাদ পড়ছে। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943-এ গোল দিবেন, দুই ধরনের সুপারিশের মধ্যে পার্থক্য করা হয়েছে এবং এই সুপারিশ অনুসারে যে পুলিশ প্রতিবেদনে ফৌজদারিতে বিচারের জন্য সুপারিশ করা হয়েছে সেটাকে চার্জশিট বলে গণ্য করা হয়। যে জায়গায় বলছে যে অমুক 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 অপরাধ করছে তাদের বিচার করা হোক, এটা প্রথমত পুলিশ প্রতিবেদন। যেহেতু বিচারের সুপারিশ করছে এই পুলিশ প্রতিবেদনটা বলে চার্জশিট। কি বলেন? চার্জশিট। এবং যে পুলিশ প্রতিবেদনে অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে সেটাকে আন্ডারলাইন করবেন, চূড়ান্ত প্রতিবেদন বলা হয়। চূড়ান্ত প্রতিবেদন ইংরেজিতে বলে ফাইনাল রিপোর্ট। চূড়ান্ত প্রতিবেদন এবং চার্জশিট উভয়ই 173 ধারার অধীন গোল দিবেন পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। তাহলে মিলন সাহেব, চার্জশিট কারে বলে আর ফাইনাল রিপোর্ট কারে বলে বলেন? স্যার ফাইনাল রিপোর্ট হলো স্যার মামলা তদন্তে সত্যতা পাওয়া না যায় তখন, আর চার্জশিট হলো যখন সত্যতা পাওয়া যায় তখন যেটা দেয় সেটাই গেল। আর পুলিশ রিপোর্ট, বেল্লাল বলেন, পুলিশ রিপোর্ট আর চার্জশিটের মধ্যে পার্থক্য কি? পুলিশ রিপোর্ট স্যার ইনভেস্টিগেশন অফিসার যে তদন্ত করে যেটা জমা যাচ্ছে সেটারে কি বলে? পুলিশ রিপোর্ট। আর চার্জশিট? চার্জশিট মামলায় কোনো সংশ্লিষ্টতা আছে কি আছে না এটা প্রমাণ করে ফাইনাল রিপোর্ট। চার্জশিট আর পুলিশ রিপোর্ট কি দুই জিনিস কিনা?
বেল্লাল বলে। নুর আলম, দুই জিনিস। পুলিশ, আমি ফাইনাল রিপোর্ট বলি না, আমি বলছি পুলিশ রিপোর্ট। নির্মল, পুলিশ রিপোর্ট আর চার্জশিট এক জিনিস নাকি আলাদা জিনিস? রিপোর্টের চার্জশিট একই জিনিস, তবে যদি তদন্ত করে যদি সত্য প্রমাণ হয় তাহলে হলো চার্জশিট। জি, আর যদি তদন্ত আচ্ছা বলতে দেন, ওনারে বলুক। তদন্ত করে যদি অভিযুক্ত আসামির বিরুদ্ধে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে হবে চার্জশিট, আর যদি সত্য প্রমাণ না হয় তাহলে হবে শুনেন, final report। চার্জশিট হোক আর ফাইনাল রিপোর্ট হোক, তদন্ত শেষে যেটা জমা দেয় সেটাকে বলে পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন। এখন এই পুলিশ প্রতিবেদনটা চার্জশিটও হইতে পারে, ফাইনাল রিপোর্টও হইতে পারে, বা আংশিক চার্জশিট হইতে পারে, আংশিক ফাইনাল রিপোর্ট হতে পারে। কেমনে? ধরেন দিন মোহাম্মদ, ফেরদৌস, নির্মল এনাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এখন পুলিশ তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন দিতে যেখানে বলা আছে যে দিন মোহাম্মদ, ফেরদৌস, নির্মল এরা আসলে ঘটনার সাথে জড়িত, এদের বিচারের আওতায় আনা হোক, তাহলে প্রথমত এটা হলো পুলিশ রিপোর্ট। কিন্তু এই পুলিশ রিপোর্টটার বলে কি? চার্জশিট। কারণ তাদের বিচারের আনার সুপারিশ করছে। বুঝছেন? যদি এরকম হয় যে পুলিশ রিপোর্ট দিছে, সেখানে বলছে দিন মোহাম্মদ, ফেরদৌস, নির্মল এরকম কোনো ঘটনার সাথে সম্পৃক্ততা নাই, তাদেরকে অব্যাহতি দেওয়া হোক, প্রথমত এটা পুলিশ রিপোর্ট, দ্বিতীয়ত এটা কি? ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। বুঝছেন? কিন্তু রিপোর্টটা যদি এরকম হয় যে দিন মোহাম্মদ সাহেব জড়িত, নির্মল আর ফেরদৌস জড়িত না, দিন মোহাম্মদ সাহেবরে বিচার করা হোক, নির্মল আর ফেরদৌসরে অব্যাহতি দেওয়া হোক, তাহলে এটাও পুলিশ প্রতিবেদন, কিন্তু এটা হলো আংশিক চার্জশিট, আংশিক ফাইনাল রিপোর্ট। বুঝছেন? আচ্ছা, চূড়ান্ত প্রতিবেদন ও চার্জশিট পৃথক পৃথক ভাবে দাখিল করা হয় না, মূলত তদন্ত শেষে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। তদন্ত রিপোর্টে আন্ডারলাইন করবেন পুলিশ কি সুপারিশ করছে সেটার উপর ভিত্তি করে বলা হয় সেটা কি চূড়ান্ত প্রতিবেদন নাকি চার্জশিট। এমনকি আন্ডারলাইন করবেন একই পুলিশ প্রতিবেদনে কোন অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ থাকতে পারে এবং অন্যদের বিচারের জন্য সুপারিশ থাকতে পারে। যে ক্ষেত্রে কোনো মামলায় আন্ডারলাইন করবেন একাধিক অভিযুক্ত ব্যক্তি থাকে, সেই ক্ষেত্রে যার বা যাদের বিরুদ্ধে পুলিশ কোনো অপরাধ সংশ্লিষ্টতার প্রমাণ পায় না, তাকে বা তাদেরকে অব্যাহতির সুপারিশ করতে পারে এবং অন্যান্যদের বিরুদ্ধে বিচারের সুপারিশ করতে পারে। এই ক্ষেত্রে যাদেরকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে উক্ত প্রতিবেদনটি চূড়ান্ত প্রতিবেদন হিসেবে ম্যাজিস্ট্রেট বিবেচনা করে তাদেরকে অব্যাহতি দিতে পারে, এবং যাদের বিরুদ্ধে বিচারের সুপারিশ করা হয়েছে তাদের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদনটি চার্জশিট হিসেবে গণ্য করতে পারে। তো আমরা পুলিশ রিপোর্টের প্রকারভেদে চলে আসি। সুতরাং উপরোক্ত আলোচনার থেকে বলা যায় পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন গোল্ডেন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা দেখেন চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, আর একটা হলো চার্জশিট। চার্জশিটের বাংলা একটু লিখে রাখেন অভিযোগপত্র। চার্জশিটের বাংলা কি? অভিযোগপত্র। চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট দেখেন তদন্তকারী কর্মকর্তা অভিযোগের বা অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা ডিসচার্জ করার সুপারিশ করে যে রিপোর্ট দেয় তাই হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। এখন ভাই, যারা আপনারা কোর্টে যান তারা একটা জিনিস শুনেন, বলে যে এফআরটি দিছে, এফআরটি শুনেন না? এফআরটি মানে কি বেল্লাল? বেল্লাল ফৌজদারি প্র্যাকটিস করেন না দেওয়ানি, কোনটা? দুটেই ফৌজদারি। নির্মল কি প্র্যাকটিস করেন? বলবেন যখন যা পাই তাই করি। আচ্ছা, নির্মল ফৌজদারি করে, তাহলে ধরা খাইছেন। নির্মল বলেন এফআরটি মানে কি? রেফারেন্টি মানে কি আর লিখবেন না? শব্দ সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। দেন যান খাতা দিয়েন। এফআরটি মানে কি? ফাইনাল রিপোর্ট ট্রু মানে কি জানেন? সত্যতা করতে পারি না। ধন্যবাদ। শুনেন, এই আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট
জানতে লয়ার স্টুডেন্ট হিসেবে জানা উচিত। আমাদের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি অনুসারে ফাইনাল রিপোর্ট 5 প্রকার। কয় প্রকার বলেন? 5 প্রকার। কোর্টে যে শব্দটা সবচেয়ে বেশি শোনা যায় সেটা বলে এফআরটি, ফাইনাল রিপোর্ট ট্রু, মানে চূড়ান্ত প্রতিবেদন সত্য। ট্রু ট্রু, ফাইনাল রিপোর্ট ট্রু। আর যদি বলে শোনেন নাই ট্রু লাভ, সেই ট্রু ট্রু। আচ্ছা, চূড়ান্ত প্রতিবেদন সত্য। তো এই কথাটার অর্থ আসলে কি? ভাই জানতে হবে এমনিতে আমাদের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল অনুসারে ফাইনাল রিপোর্ট হলো 5 প্রকার। কয় প্রকার বলেন? লেখা লাগবে না, বাট এমনি শুনেন। প্রথম হলো ফাইনাল রিপোর্ট ট্রু, যেটাকে বলে এফআরটি। এফআরটি অর্থ হলো যে বিষয়ে মামলা করছে, তদন্ত করে দেখছে ওই ঘটনাটা ঘটছে, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা করছে, আসামি করছে, তারা ওই ঘটনার সাথে জড়িত না। এটার বলে এফআরটি। অর্থাৎ খুনের জন্য আমাদের দিন মোহাম্মদ সাহেব ফেরদৌস নির্মলের বিরুদ্ধে মামলা করছে, চূড়ান্ত প্রতিবেদনে দিছে, এফআরটি দিছে যে অমুক ব্যক্তি মারা গেছে, এটা সঠিক, কিন্তু দিন মোহাম্মদ ফেরদৌস বা নির্মল এই ঘটনা ঘটায় নাই, এটার বলে এফআরটি। বুঝছেন? ঘটনা ঘটছে কিন্তু এরা ওই অপরাধের সাথে সম্পৃক্ত নাই, এটার বলে কি? এফআরটি। বুঝছেন? এরপরে 2 নাম্বার যেটা, এটা হলো এফআরএফ। এফআরটি পূর্ণরূপ। পূর্ণরূপ আপনার পাশার উপরে দেব। পূর্ণরূপ কয়বার বলছি এই পর্যন্ত? ফাইনাল রিপোর্ট ট্রু, ফাইনাল রিপোর্ট ট্রু। স্কুলের স্যারকে ডায়লগ দিলাম আর কি, দেখেন। ফাইনাল রিপোর্ট ট্রু। এবার বলি এফআরএফ, ফাইনাল রিপোর্ট ফলস। আগেরটা ছিল ট্রু। ট্রু যেটা মানে ঘটনাটা ঘটছে বা যাদের বিরুদ্ধে মামলা করছে তারা ঘটায় নাই, এটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু। এবার দেখেন ফাইনাল রিপোর্ট ফলস। ফলস মানে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের অব্যাহতির সুপারিশ করছে এবং ওখানে উল্লেখ আছে যে এরকম কোনো হত্যাকাণ্ডই ঘটে নাই। আর হত্যাকাণ্ডই যেহেতু ঘটে নাই, তাহলে তো মারা যাওয়ার কোনো মানে আসামিদের ঘটানোর তো কোনো প্রশ্নই ওঠে না। বুঝছেন? তাহলে এফআরটি আর এফআরএফ এর মধ্যে পার্থক্য কি? এফআরটি মানে হলো ঘটনা ঘটছে কিন্তু যাদের বিরুদ্ধে মামলা করছে তারা ঘটায় নাই। আর এফআরএফ ঘটনাও ঘটে নাই, আসামিরাও এটা, ঘটনা না ঘটলে তো আসামিরা করার প্রশ্নই ওঠে না। বুঝছেন? আচ্ছা, 3 নাম্বার ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল। ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল এটা কেমনে? এটা ধরেন মামলা করছেন যে 16 বছরের কম বয়স্ক নাবালিকারে তুলে নিয়ে গিয়ে অমুক বিয়ে করছে, অপহরণের মামলা করছেন, কিন্তু দেখা গেল যে এই মামলাটায় যার বয়স আছে, বা সরি ধরেন মামলাটা করছে যে আইনে, কিন্তু যদি এই মামলাটা হওয়া উচিত ছিল আর এক আইনে, বা এটা ছাড়া যদি আর একটা বলি এটা ভালো হয়, যে আপনি মামলা করছেন যে 16 বছরের কম বয়স্ক বালিকা নিয়ে গেছে, জোরপূর্বক নিয়ে গেছে এবং ধর্ষণের অভিযোগ আনছেন, কিন্তু জানা গেল যে আসলে এই জায়গায় মামলাও যদি ধর্ষণের বা অপহরণের মামলা করছে, বাট অ্যাকচুয়ালি তার বয়স 16 বছরের কম না, তার বয়স 16 বছরের বেশি, এবং তাদের এই দুইজনের এই জায়গায় কি ছিল? সম্মতি ছিল। এটা হলো ফাইনাল, এটা ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল। বুঝতে পারছেন? মিস্টেক অফ ল। মিস্টেক অফ ল এন্ড ফ্যাক্ট আরেকটা আছে হলো মিস্টেক অফ ফ্যাক্ট। মিস্টেক অফ ফ্যাক্টটাও একই রকম, মানে আপনি যে বিষয় নিয়ে মামলা করছেন আসলে ওরকম কোনো ঘটনাই ঘটে নাই। ওই যে অপহরণের মামলা করছেন কিন্তু জানা গেল যে অপহরণ ঘটে নাই, তারা দুইজনই প্রাপ্তবয়স্কা, তারা নিজের ইচ্ছায় গিয়ে বিয়ে শাদী করছে। তাহলে আমরা 4টে পেলাম, একটা হলো মিস্টেক, একটা হলো এফআরটি ফাইনাল রিপোর্ট ট্রু, তারপরে এফআরএফ ফাইনাল রিপোর্ট ফলস, আর মিস্টেক অফ ল, মিস্টেক অফ ফ্যাক্ট। মিস্টেক অফ ল মানে আইনগত ভুল, মিস্টেক অফ ফ্যাক্ট কি? ঘটনাগত ভুল, মানে আপনি যে বিষয়ে মামলা করছেন আসলে তার বয়স 16 বছরের বেশি বা ধর্ষণ হয় নাই, তারা নিজেরাই বিয়ে শাদীতে লিপিবদ্ধ হয়েছে।
আচ্ছা, সব শেষের যেটা, সেটা হলো ফাইনাল রিপোর্ট নন কগ। কি বলেন? নন কগ, নন কগনিজেবল। নন কগ মানে হলো নন কগনিজেবল। আপনি মামলা করছেন 326-এর, যে কোপাইছে, গুরুতর আঘাত করছে, হাড় বা দন্ত ভেঙে গেছে, এই 326 হলো এইটা। কিন্তু পুলিশ তদন্ত করে পাইছে এই জায়গায় 26-এর কোনো উপাদান নাই, এই জায়গা হলো হালকা আঘাত হইছে, হালকা আঘাত হইছে। সো মামলা করছিল গুরুতর আঘাতের, কিন্তু অ্যাকচুয়ালি গুরুতর আঘাতের জায়গা পাই না, এই জায়গা হয়েছে কি হালকা আঘাত। এটাতে বলে ফাইনাল রিপোর্ট নন কগনিজেবল। মামলা করছিলেন কগনিজেবল অফেন্সের, কিন্তু তদন্ত করে পাইছে কি নন কগনিজেবল। বুঝছেন? তো এই 5 প্রকার আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন নাই, বাট আইনের একজন ছাত্র হিসেবে কি বলেন জানা দরকার। এ নূর আলম খান মাইন্ড করছেন নাকি আবার? আপনাদের সাথে ফান করে অনেক কথা বলা হবে, বেশি কথা বলবো, ভালো কথা বলবো, এটা মাইন্ড করা যাবে না। এই বুঝতে পারছেন এফআরটি আর এফআরএফ এর পার্থক্য? তাহলে আজকে থেকে নির্মল যদি বলে এফআরটি দিছে, এটার অর্থ কি? ফাইনাল রিপোর্ট সঞ্চিতা, এফআরটি মানে কি? টুরু উদাহরণ দেন একটা। একটাই পারবো না। ইয়া পীযূষ, ওই অপরাধটা হইছে, কিন্তু যাদের বিরুদ্ধে মামলা করতে তারা করে নাই, এটা হলো এফআরটি। বিপাশ ভাই, এফআরএফ কারে বলে? ঘটনা না ঘটলে আসামিরা কেমনে করে, এটা হলো কি এফআরএফ। ধন্যবাদ। আমরা চার্জশিটে চলে এসি। দেখেন চার্জশিট, অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয় তারই বলে কি বলেন চার্জশিট। কিন্তু এমন অনেক পুলিশ প্রতিবেদন থাকে গোল্ডেন, যেটা আংশিক চূড়ান্ত প্রতিবেদন, আংশিক চার্জশিট প্রকৃতির হয়। মূলত দেখতে হবে পুলিশ প্রতিবেদনে কি সুপারিশ করা হয়েছে। এখানে একটু স্টার দিয়ে লেখেন যে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় চার্জশিট শব্দটি উল্লেখিত হয়নি। ফৌজদারি কার্যবিধির 173 ধারায় চার্জশিট শব্দটি উল্লেখিত হয়নি। বলতে পারেন স্যার তাহলে চার্জশিট শব্দ জায়গা বললো কেন, কোন জায়গা আছে? এটা হচ্ছে পিআরবি তে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। গতদিন বলছিলাম 154 ধারা এফআইআর শব্দ কয়বার আছে নুর আলম খান? 154 ধারা এফআইআর শব্দ কয়বার আছে? একবারও আছে? একবারও নাই। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট 154 ধারায় একবারও নাই। ঠিক একই ভাবে চার্জশিট শব্দটাও 173 ধারায় একবারও নাই। রিমান্ড মঞ্জুর করে 167(2) ধারায়, বাট 167(2) আপনি রিমান্ড শব্দ পাবেন না, ওই জায়গায় রিমান্ড শব্দ নাই। আচ্ছা, এখন আমরা চলে আসি পুলিশ রিপোর্ট দাখিল ও ফলাফল। আপনি পড়তে আসছেন? আচ্ছা দেখেন, পুলিশ রিপোর্ট দাখিল ও ফলাফল। দেখেন, তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আন্ডারলাইন করবেন 173 ধারার অধীন, 173 ধারার অধীন বা 202(2) খ ধারার অধীন চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে, অর্থাৎ যে ক্ষেত্রে পুলিশ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বা তাকে অব্যাহতির সুপারিশ করে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। মানে হলো তদন্ত করে বলছে যে মোহাম্মদ ফেরদৌস, নির্মল এরা কোনো অপরাধ করে না, এদের অব্যাহতি দেওয়া হবে। এখন পুলিশ তো যা সুপারিশ করতে পারে, পুলিশ কি ম্যাজিস্ট্রেটে বলতে পারে যে আপনি অব্যাহতি দেন?
অব্যাহতি দেওয়ার মালিককে ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিতে পারে, কিন্তু যে ক্ষেত্রে অপরাধের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বা অভিযুক্তকে ফৌজদারি অপরাধের বিচারের জন্য পুলিশ সুপারিশ করেছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এমন চার্জশিট গ্রহণ করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে পারে। এখন একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে পুলিশ রিপোর্ট, চার্জশিট হোক বা ফাইনাল রিপোর্ট হোক, যাই হোক না কেন, ম্যাজিস্ট্রেট এটা একসেপ্ট করতে বাধ্য না। ম্যাজিস্ট্রেট এটা একসেপ্ট করতে বাধ্য না। তানবিন সাহেব, ওই জায়গার লাইটটা একটু জ্বালাই দেন, ওই জায়গায় সুইচ আছে দেখেন আপনার পিছনে। না এটা না, এটা না, এটাও না, এটা বন্ধ করেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। দেখেন, তো আমরা এখন একটু চলে আসি। দেখেন, কে ছিল মাসুদ? কার সময় শেষ? এখন আন্ডারলাইন করেন, অধিকতর তদন্ত, ফার্দার ইনভেস্টিগেশন এবং সম্পূরক চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট। সাপ্লিমেন্টারি শব্দের অর্থ সম্পূরক। তো দেখেন, 158 ধারায় নিয়োগকৃত পুলিশের উপরস্থ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ মুলতবি রেখে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 173-এর 2 ধারায় অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, মে অর্ডার ফার্দার ইনভেস্টিগেশন। এই কথাটার অর্থ আসলে কি শুনেন। একটা হত্যা মামলায় ধরেন পুলিশ একবার চার্জশিট দিছে, চার্জশিট দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি চার্জশিটটা অ্যাকসেপ্ট করে, মানে তাদেরকে আমলে নিল, চার্জশিটটা যদি আমলে নেয় পুলিশ প্রতিবেদন আমলে নেয় কত ধারায় বলেন? 190-1 খ। আর নালিশি মামলা আমলে নেয় কত ধারায়? 190-1 ক। আর স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় কত ধারায়? 190-1 ক। এখন ধরেন পুলিশ চার্জশিট দিছে, ম্যাজিস্ট্রেট আমলে নিছে, এবং ওই মামলাটা সাক্ষ্য গ্রহণও শুরু হয়ে গেছে চার্জ গঠন করার পরে। এখন মামলাটার বিচার শুরু হয়ে গেছে, এই পর্যায়ে গিয়েও ওই যে পুলিশ, সে আবারও তদন্ত করতে পারে, এবং এই তদন্তের নির্দেশটা দিবে 158 ধারায় পুলিশের উপরস্থ কর্মকর্তা। তিনি বলতে পারে যে তুমি এই সেম বিষয় নিয়ে যদিও একবার চার্জশিট কিছু সমস্যা নাই, আবার তুমি তদন্ত করো। এই তদন্ত সে যতবার খুশি ততবার করতে পারে, এবং যতবার তদন্ত করে পুলিশ রিপোর্ট দিবে ওটার বলে সাপ্লিমেন্টারি চার্জশিট। কি বলেন? সাপ্লিমেন্টারি চার্জশিট বা সম্পূরক চার্জশিট। ধরেন চার্জশিট যখন একেবারে প্রথম দেয় তখন সেটারে বলে শুধু চার্জশিট, আর এর পরে যতবার দিবে সেই কয়বার কি বলে? সাপ্লিমেন্টারি চার্জশিট। এখন প্রথমবার যদি সে চার্জশিট দেয়, প্রথমবারে ধরেন মিলনের নাম আছে, ইসমাইলের নাম আছে, দ্বিতীয়বার যখন সম্পূরক চার্জশিট দিবে তখন এই আগে যাদের নাম দিছে তাদের বাদ দিতে পারবে না, বরং নতুন করে কাউরে কি করতে পারে? অন্তর্ভুক্ত করতে পারবে। কিন্তু একবার যাদেরকে চার্জশিটে অন্তর্ভুক্ত করতে সাপ্লিমেন্টারি চার্জশিটে, তাদেরকে বাদ দেওয়ার সুযোগ নাই। যদি বাদ দেয় সেটা হবে আইনের লঙ্ঘন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি পরীক্ষায় মানে জানার স্বার্থে যে স্যার সাপ্লিমেন্টারি চার্জশিট কয়বার দিতে পারে, আইনে কোনো নির্দিষ্ট বিধান নাই, তবে সাপ্লিমেন্টারি চার্জশিট 1000বারও দিতে পারেন। একসেপ্ট করবে কি করবে না কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেট বা আদালতের ক্ষমতা। দেখেন, তাহলে আমরা এতটুকু জানলাম যে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে পুলিশের উপরস্থ কর্মকর্তা, কত ধারায়? 158 ধারায়। তারপরে দেখেন 173-এর 1 ধারার অধীন পুলিশ রিপোর্ট দাখিল করার পরেও গোল দিবেন, পুলিশ 173-3 খ ধারার অধীন অধিকতর তদন্ত করতে পারে, ডু ফার্দার ইনভেস্টিগেশন। 173-3 খ বিবিআই গোল দেন। 173 কত? 3 খ। অধিকতর তদন্ত করে মৌখিক বা দালিলিক অধিকতর সাক্ষ্য পেলে 173-3 খ ধারায় অধিকতর রিপোর্ট বা আন্ডারলাইন করবেন সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অধিকতর তদন্ত করে কত ধারায়? 173-3 খ। কত বলেন? 3 খ। আর এই অধিকতর তদন্ত করে 173-3 খ সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দেয় কততে?
173 বুঝছেন? এরপরে দেখেন, অধিকতর তদন্ত করে মৌখিক 173 3 খ ধারার অধীন বলতেন পুনঃ তদন্তের কোনো বিধান নেই। রি ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশনের বিধান আছে ফৌজদারি কার্যবিধিতে, কিন্তু রি ইনভেস্টিগেশনের কোনো বিধান নাই। এখন আপনার কাছে মনে হইতে পারে যে ফার্দার ইনভেস্টিগেশন আর রি ইনভেস্টিগেশনের মধ্যে পার্থক্য কি? ফার্দার ইনভেস্টিগেশন মানে হলো যে প্রথম যা তদন্ত হইছে সেইটুক থাকবে, তার সাথে আরো তদন্ত যুক্ত হবে, এটা হলো ফার্দার। মানে আমার যা আছে তো আছে, তার সাথে আরো কি হবে, যোগ হবে, এটা হলো ফার্দার। আর রি ইনভেস্টিগেশন মানে হলো আগে যে তদন্ত করছে সেটা টোটালি বাদ, আবার নতুন করে তদন্ত শুরু হবে। বুঝছেন ভাই? তাহলে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে ফৌজদারি কার্যবিধিতে নিম্নের কোনটির বিধান নাই, রি ইনভেস্টিগেশন নাকি ফার্দার ইনভেস্টিগেশন? কি বলেন? রি ইনভেস্টিগেশন। আর 173 3 খ ধারায় কিসের কিসের আছে? রি ইনভেস্টিগেশন। আচ্ছা, এরপরে দেখেন, তথ্য প্রদানকারীর বা থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার আবেদন ক্রমে, এই তথ্য প্রদানকারী শব্দটা গোল্ডেন দিছেন। তারপরে থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার আবেদন ক্রমে, এই সবগুলো নিয়ে একটা গোল্ডেন দিছেন। ম্যাজিস্ট্রেট তার নিজ উদ্যোগে, এটা একটা গোল্ডেন। অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তাহলে আপনি গোল দিছেন কয়টা? 3টা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে যে পুলিশ অধিকতর তদন্ত করতে পারে কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। 3টা ক্ষেত্রে কেমনে দেখেন, তথ্য প্রদানকারী মানে হলো যখন তদন্ত প্রতিবেদন দিতে তখন সংবাদদাতা বা বাদী সংক্ষুব্ধ, সে নারাজি দিছে যে এই তদন্ত প্রতিবেদন আমি মানি না, নারাজি দিলে ওই নারাজি প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিতে পারে অধিকতর তদন্তের এলো একটা। আর একটা হলো থানার ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিতে পারে পুলিশে যে তুমি অধিকতর তদন্ত করো। কয়টা হলো? 2টা। নারাজিও দেয় নাই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশও দেয় নাই। ম্যাজিস্ট্রেট তার নিজ উদ্যোগে, ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে এই বিষয়ে আরো তদন্ত হওয়া দরকার, ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পুলিশ অধিকতর তদন্ত করতে পারে কয়টি ক্ষেত্রে? কি কি বলেন? তথ্য প্রদানকারী আবেদনের ভিত্তিতে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে, আর একটা কি ম্যাজিস্ট্রেটের নির্দেশে। এমনকি অধিকতর তদন্তের আন্ডারলাইন করবেন কোন আবেদন না করা হলেও, বা আন্ডারলাইন করবেন কোন নার্জি পিটিশন, প্রোটেস্ট পিটিশন দায়ের করা না হলেও ম্যাজিস্ট্রেট গোল দিবেন স্ব উদ্যোগে সুমোটো অধিকতর তদন্তের আদেশ দিতে পারে। 16 বিএলসি 2011 345। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে কোনো নারাজিও দেয় নাই, ম্যাজিস্ট্রেটের কাছে কেউ কোনো আবেদনই করে নাই, ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগেও অধিকতর তদন্তের আদেশ দিতে পারে, এবং যদি আদেশ দেয় সেটা বেআইনি হবে না। কিন্তু বললেন আসামির আবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে না। অর্থাৎ আসামি পক্ষ কখনো নারাজি পিটিশন দাখিল করতে পারে না। যদিও শুনছি যে গোপালগঞ্জ কোর্টে কে বলে একজন করছে যে আসামি পক্ষে নারাজি দিছে, কিন্তু আসামি পক্ষে নারাজি দেওয়া যায় না। নারাজি দিবে কে? বাদী পক্ষ। বুঝতে পারছেন? তাহলে আসামি পক্ষ কখনো কি দেওয়া যাবে না, নারাজি দেওয়া যাবে, মানে আসামি কখনো বলতে পারবে না যে এই তদন্ত প্রতিবেদন মানি না, আবার তদন্ত করা হোক। এই কথা বলার অধিকার আসামির নাই, এই কথা বলার অধিকার আছে কার? বাদী পক্ষের। তারপরে দেখেন 173 ধারার অধীন তদন্ত রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেট চার্জশিটভুক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে, এবং যে সকল অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তাদেরকে অব্যাহতি দিতে পারে। যাদেরকে ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন একবার অব্যাহতি দিল তাদের বিরুদ্ধে
ম্যাজিস্ট্রেট পরবর্তীতে অধিকতর তদন্তের আদেশ দিতে পারবে না। মানে যারে একবার ফাইনাল রিপোর্ট গ্রহণ করে একবার কি দিল, অব্যাহতি দিল, তাদেরকে আর অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে না, বরং ম্যাজিস্ট্রেট 190 ধারায় অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে নিতে পারে মানে হলো তাদের বিরুদ্ধে, শুনে আমি একবার বলে নি, সেটা হলো যে আমাদের ফৌজদারি কার্যবিধির 403 ধারায় আছে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, দ্বৈত বিপদ নীতি। যারে একবার দণ্ড দিছে বা খালাস দিছে তার বিরুদ্ধে সেম মামলা দ্বিতীয়বার করা যাবে না, কিন্তু যারে একবার অব্যাহতি দিছে তার বিরুদ্ধে সেম মামলা আবার করা যাবে। অর্থাৎ যারে একবার অব্যাহতি দিছে তার বিরুদ্ধে আর অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারবে না, বাট আদালত ইচ্ছা করলে তার বিরুদ্ধে সরাসরি ওই মামলাটা কিসে নিতে পারে, আমলে নিতে পারে। পরবর্তী কার্য, তার বিরুদ্ধে অব্যাহতি চাইছে তৎকালীন কর্মকর্তা, হ্যাঁ ওর বিরুদ্ধে আর তদন্ত হবে না। ওর বিরুদ্ধে আর অধিকতর তদন্ত করে ওরে আর অব্যাহতি একবার দিলে অধিকতর তদন্তের নির্দেশ আর দিবে না ওর বিরুদ্ধে। আদেশ দিবে। জি। পরবর্তী কার্যধারা দেখেন, মাসুদ সব লেখছেন? আচ্ছা দেখেন পরবর্তী কার্যধারা, পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়, আন্ডারলাইন করেন। পুলিশ রিপোর্ট চার্জশিট হোক আর ফাইনাল রিপোর্ট হোক, এটা ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে কি না বলেন, বাধ্য না। যে ক্ষেত্রে আসামিকে অব্যাহতির সুপারিশ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট দাখিল করে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট মানতে বাধ্য নয়, অর্থাৎ ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। বুঝছেন? ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে, এটা গোল্ডেন 202 এর 2 খ ধারায় আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিকে কি দিতে পারে, ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারে। কত ধারায়? 202 2 খ। বুঝছেন? তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করলে বা চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করা হলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, বা যদি পুলিশ ডায়েরি বা সাক্ষীদের পরীক্ষা করে বা অন্যান্য দাখিলকৃত কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্টের সাথে একমত না হলে ম্যাজিস্ট্রেট 190 খ ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে। মানে অ্যাকচুয়ালি মানে যেটা সামনে পড়বো সেটা হলো আপনার ম্যাজিস্ট্রেটের হাতে উনি কি করবে এটা কোনোটাই করতে উনি বাধ্য না। কি হয়েছে, কেউ আসছে? আচ্ছা দেখেন, বসেন আপনারা। কি মাসুদ আপনার কি হয়েছে? আচ্ছা ভাই একটু শুনেন, যখন পুলিশ প্রতিবেদন দেয়া হয় ম্যাজিস্ট্রেট কি করবে এটা একান্তই ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতা। তিনি আমলে নিতে পারে, তিনি পুলিশ রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে, তিনি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, তিনি ইচ্ছা করলে অধিকতর অনুসন্ধানেরও নির্দেশ দিতে পারে, কিন্তু কোনটা করবে এটা কোনোটাই করতে উনি বাধ্য না। এটা উনার যেটা যৌক্তিকপূর্ণ হয় সেটা উনি করতে পারে। লিখিত পরীক্ষায় একটা প্রশ্নই আসে যে পুলিশ প্রতিবেদন কি, পুলিশ প্রতিবেদন প্রাপ্তির পরে ম্যাজিস্ট্রেট কি এটা গ্রহণ করতে বাধ্য কিনা, তখন কিন্তু এই উত্তরটাই আপনার লিখতে হবে। দেখেন তাহলে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে 202 2 খ ধারায় আসামিরা ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারে, এটা তো আমরা পড়লাম। 2 নাম্বার দেখেন, ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট গোল্ডেন প্রত্যাখ্যান করলে, মানে উনি অব্যাহতি যদি না দেয়, প্রত্যাখ্যান করলে বা চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করা হলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট মামলাটি আন্ডারলাইন করবেন অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। কিসের? অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। বা যদি পুলিশ ডায়েরি বা সাক্ষীদের পরীক্ষা করে বা অন্যান্য দাখিলকৃত কাগজপত্র দেখে ম্যাজিস্ট্রেটের চূড়ান্ত রিপোর্টের সাথে একমত না হলে ম্যাজিস্ট্রেট 190 খ ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আন্ডারলাইন করবেন অপরাধ আমলেও নিতে পারে। 3টে স্টার দেন। এই কথার অর্থ কি? ধরেন পুলিশ প্রতিবেদন দিছে যে 3 মোহাম্মদ সাহেব, ফেরদৌস, নির্মল এরা অপরাধের সাথে সংশ্লিষ্টতা নাই, এদেরকে অব্যাহতি দেওয়া হোক। ম্যাজিস্ট্রেট এই রিপোর্ট যদি একসেপ্ট করে
তাহলে এই তিনজনের দিবে অব্যাহতি 202(2) খ। যদি চূড়ান্ত প্রতিবেদন একসেপ্ট না করে যদি নারাজি দেয় বা নারাজি দেখ বা না দেখ, ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। ধরেন তিনি অব্যাহতিও দেয় নাই, অধিকতর তদন্তের নির্দেশও দেয় নাই, উনি সরাসরি যদি মনে করে যে না, পুলিশ যদিও সুপারিশ করছে অব্যাহতির, কিন্তু সাক্ষীদের পুলিশ ডায়েরি, সাক্ষীদের বক্তব্য এগুলা এগুলা পরীক্ষা করে ওনার কাছে মনে হয়েছে যে দিন মোহাম্মদ সাহেব, ফেরদৌস, নির্মল এরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যদিও পুলিশ সুপারিশ করছে কিসের, অব্যাহতির, তাহলে এখানে এই তিনজনদের বিরুদ্ধে উনি সরাসরি অপরাধ আমলেও নিতে পারে। বুঝছেন? মানে পুলিশ সুপারিশ করছে এক জিনিস, কিন্তু ম্যাজিস্ট্রেট করতেছে টোটালি কি উল্টা। ম্যাজিস্ট্রেট সুপারিশ করছে, পুলিশ সুপারিশ করছে যে এরা নিষ্পাপ, এরা কিছু করে নাই, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে সবকিছু পর্যালোচনা করে যে না, এরা নিষ্পাপ না, এরা এই অপরাধের সাথে জড়িত, তাহলে ম্যাজিস্ট্রেট এদের অপরাধ আমলে নিতে পারে। 190(1) খ। বুঝছেন কিনা? আচ্ছা, বিষয়টা হলো যে আপনি যখন ম্যাজিস্ট্রেটের কাছে কোনো পুলিশ প্রতিবেদন জমা দেয়, এই পুলিশ প্রতিবেদনটা একসেপ্ট করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। ম্যাজিস্ট্রেটের হাতে বেশ কতগুলো ক্ষমতা আছে। ওনার কাছে যদি মনে হয় যে এটা একটু ঠেলে দেন, আমরা চলে গেছে, ওনার কাছে যদি মনে হয় যে না, এই ফেরদৌস রে আর দিন মোহাম্মদ আর নির্মল রে অব্যাহতির সুপারিশ করতে, আসলে এদের অব্যাহতি দেওয়া যায়, তাহলে উনি অব্যাহতি দেবে 202(2) খ। যদি ওনার কাছে মনে হয় যে না, এদের অব্যাহতি দেওয়া যাচ্ছে না, এই বিষয়টা আরো তদন্ত করা দরকার, তাহলে অধিকতর তদন্তের নির্দেশ দিবে। যদি ওনার কাছে মনে হয় যে না, অধিকতর তদন্তের দরকার নাই, সরাসরি এটা আমলেই নেওয়া যায়, ম্যাজিস্ট্রেটের কাছে মনে হচ্ছে যে পুলিশ ডায়েরি বা অন্যান্য যে জিনিসপত্র আছে, এফআইআর টেফআইআর, পুলিশ ডায়েরি 161 সবকিছু পর্যালোচনা করে ওনার কাছে মনে হচ্ছে যে নির্মল তারপরে এরা অপরাধের সাথে জড়িত, তাহলে সরাসরি এদের বিরুদ্ধে অপরাধ আমলেও নিতে পারে 190(1) খ। এর কোনোটাই করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না, ওনার কাছে যেটা যৌক্তিক মনে হয় উনি সেটাই করবেন। অর্থাৎ আপনি যখন, আমরা যখন নারাজি পিটিশন দেন কোর্টে প্র্যাকটিসে, যে নারাজি দিচ্ছে যে তদন্ত ঠিকঠাক হয় নাই, নারাজি তো শুধু ফাইনাল রিপোর্টের বিরুদ্ধেই দেয় না, নারাজি চার্জশিটের বিরুদ্ধেও দেওয়া যায়। এখন যদি ধরেন ফাইনাল রিপোর্টই হলো, ওই নারাজিটারে উনি একসেপ্ট করে সরাসরি আমলেও নিতে পারে। এটা নট নেসেসারি যে ওনার অধিকতর তদন্তের নির্দেশই দিতে হবে, ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় সরাসরি ওইটা কি আমলেও নিতে পারে। বুঝতে পারছেন? তাহলে ইসমাইল ফাইনাল রিপোর্টের প্রেক্ষিতে কি কি আদেশ দিতে পারে বলেন। নির্মল আপনি একটু জান দিয়ে ওটা আটকাই দিয়েছেন, নির্মলই জান, নির্মল জান। অব্যাহতি দিবে কত দ্বারাই? 202(2) খ। আর আর কি পারে? অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, আর সরাসরি আমলেও নিতে পারে। জি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, যে বিষয়টা বলা দরকার, এই যে 2 নম্বর পয়েন্টটা, যে ম্যাজিস্ট্রেট চূড়ান্ত রিপোর্ট প্রত্যাখ্যান করলে বা চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এটা পাইছেন? এর পাশে লেখেন এই যে অধিকতর তদন্তের যে নির্দেশটা দেয়, এটা হলো 173(3) খ। একটু লেখেন 173(3) খ। জি, অধিকতর তদন্তের নির্দেশ দেয় 173(3) খ। বুঝছেন? তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি যা পড়লাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। এই পর্যন্ত যা পড়লাম কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইন অফলাইন জুড়ে যারা যারা এই মুহূর্তে আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা দয়া করে জানান। তানবিন সাহেব, প্রশ্ন আছে? আর না বুঝলে প্রশ্ন করবেন, আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন চাই, এ জায়গা লজ্জার কিছু নাই। যা না বুঝেন, একেবারে ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয় যদি না বুঝেন, নূর আলম খানকে যদি একটু বেশি কথা বলছি, ক্ষুদ্র অতি ক্ষুদ্র বিষয় না বুঝলে আপনি প্রশ্ন করবেন, আমরা এই জায়গা বুঝতে আসছি। বুঝছেন?
বলেন। এখানে 158 সালে তো একটা করছে যে তো অপরাধ করতে যে পুলিশ পাঠায় আর এখানে আরেকটা পাঠানো হ্যাঁ, ওটাকে ওটাই একটা 108 ওই যে 158 ধারা আগে যেটা পড়ছে এটা হলো আগের ওই ওই শর্ট নোটের ক্ষেত্রে। আর এই জায়গায় যে 158 ধারার কথা, এটা 173 ধারাই বলছে। 173 ধারাই বলছে যে পুলিশের উপরস্থ কর্মকর্তা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, অথবা ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, অথবা তথ্য প্রদানকারী দ্যাট মিন সংবাদদাতাও অধিকতর তদন্তের আবেদন করতে পারে। আর এই যে অধিকতর তদন্তের যে আবেদন সংবাদদাতা করে, এই অধিকতর তদন্তের আবেদনের কোর্টে যে নাম, সেটার বলে নারাজি দরখাস্ত বা প্রোটেস্ট পিটিশন। বুঝতে পারছেন? আর আমরা মাগরিবের নামাজে বিরতির পর নারাজি দরখাস্ত সম্পর্কে বিস্তারিত পড়বো। আপাতত 10-12 মিনিট বিরতি, এরপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন কথা? জি স্যার। ওকে, ধন্যবাদ। আমরা পড়বো, দেখেন, নারাজি পিটিশন, এটারে ইংরেজিতে বলে প্রোটেস্ট পিটিশন। একটু নিচে লেখেন আরবি শব্দ। নারাজি পিটিশন একটা আরবি শব্দ। নারাজি শব্দের অর্থ হলো আমি মানি না। কি বলেন? নারাজি শব্দের অর্থ হলো আমি মানি না। দাখিলকৃত, আন্ডারলাইন করবেন, তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ এজাহারকারী, এজাহারকারী মানে ওটা জিয়ার মামলা, বা সংবাদদাতা বা নালিশকারী, নালিশকারী মানে কি মামলা? জিয়ার মামলা, উক্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে যে দরখাস্ত বা পিটিশন দাখিল করে তাকেই নারাজি পিটিশন বলে। তাহলে এই সংজ্ঞা থেকে বোঝা গেল যে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তদন্তকারী, তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী, বাদী অথবা সংবাদদাতা, বাদী তো অ্যাকচুয়ালি ভুল, অ্যাকচুয়ালি হওয়া উচিত হলো নালিশকারী, অভিযোগকারী, আর জিয়ার মামলা হলে সংবাদদাতা বা এজাহারকারী। এরা যদি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, ওই তদন্ত প্রতিবেদনটা চার্জশিটও হইতে পারে, ওই তদন্ত প্রতিবেদনটা ফাইনাল রিপোর্টও হতে পারে। তখন এরা যদি সংক্ষুব্ধ হয়, যে পিটিশন দেয় এটাকে বলে নারাজি পিটিশন। এবং এই নারাজি পিটিশনটা জিয়ার মামলায়ও দেওয়া যায়, আবার কি জিয়ার মামলায়ও দেওয়া যায়। তবে মজার বিষয় হলো, আমাদের ফৌজদারি কার্যবিধিতে আপনি যদি তল্লাশি করেন, কোথাও নারাজি শব্দ নাই, নারাজি শব্দ নাই। তাহলে নারাজি হচ্ছে একটা কাস্টমস, কোর্টের একটা কাস্টমস আর কি। আপনি ফৌজদারি কার্যবিধির কোনো ধারায় কিন্তু নারাজি শব্দটার নাই। তাহলে নারাজি শব্দটা অন্য আর একটা রূপে আছে, সেই রূপটারে বলে হলো অধিকতর তদন্ত। বুঝতে পারছেন? তাহলে নারাজির ফৌজদারি কার্যবিধিতে যে রূপে আছে সেই রূপের নাম কি? ফার্দার ইনভেস্টিগেশন বা অধিকতর তদন্ত। যে নারাজি দাখিল করতে পারে, দেখেন, জিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা ফাইনাল রিপোর্ট দাখিল করলে এজাহারকারী বা সংবাদদাতা উক্ত চূড়ান্ত রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করতে পারে। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে গ্রহণ করে, আন্ডারলাইন করবেন, 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করতে পারে। নারাজি পিটিশন একটা মজার কথা, সেটা হলো জিয়ার মামলা হোক সিয়ার মামলা হোক, আপনি যদি নারাজি পিটিশন দেন তাহলে অনুসরণ করবে 200 থেকে 203 ধারার বিধান। বুঝছেন? 200 থেকে কত? নর্মালি 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করে কোন ধরনের মামলায়? সিয়ার মামলায়। কিন্তু না, সিয়ার বা জিয়ার কেন, সিয়ার মামলায় তো 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করে না। এই ক্ষেত্রে তো নারাজি, নারাজি তো জিয়ার মামলায় হইতে পারে, আবার কি জিয়ার মামলায় হতে পারে, কিন্তু সাধারণত জিয়ার মামলার ক্ষেত্রে তো 200 থেকে 203 ধারার বিধান অনুসরণ করে না। তাহলে জিয়ার মামলায় যদি নারাজি পিটিশন দেওয়া হয় তাহলে অনুসরণ করবে 200 থেকে 203। দেখেন, অর্থাৎ 200 ধারায় নালিশকারীর শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধ আমলে নিতে পারে এবং অনুসন্ধান বা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, বা 203 ধারায় আন্ডারলাইন করবেন, নালিশটি খারিজও করতে পারে। নারাজি দরখাস্ত যদি প্রত্যাখ্যান করে সেই ক্ষেত্রে কি প্রতিকার আছে, দেখেন, ম্যাজিস্ট্রেট নারাজি প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ ব্যক্তি একই গ্রাউন্ডস এর উপর ভিত্তি করে, আন্ডারলাইন করবেন, ফ্রেশ কমপ্লেইন্টস দায়ের করতে পারে। ফ্রেশ কমপ্লেইন্টস মানে হলো নতুন মামলা,
ফ্রেশ কমপ্লেন্টস মানে কি? নতুন মামলা। অর্থাৎ আপনার তদন্ত প্রতিবেদনে আসামিদের নাম দেয় নাই, আপনি নারাজি দিচ্ছেন, নারাজিও খারিজ করে দিচ্ছেন, তাহলে আমার প্রতিকার হলো কি? নতুন মামলা দায়ের করা, বা দেখেন অনুসন্ধানের জন্য 436 ধারা আবেদন করতে পারে বা রিভিশন দায়ের করতে পারে। এখানে একটা কথা বলে রাখেন, স্টার দিয়ে লেখেন, লেখেন যে নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করা হলে, নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করা হলে সংক্ষুব্ধ পক্ষ দায়রা জজ আদালতে, আবার বলি, নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করা হলে সংক্ষুব্ধ পক্ষ দায়রা জজ আদালতে, লিখছেন না? 439 ক ধারায়, 439 ক ধারায় রিভিশন দায়ের করতে পারে। রিভিশন করতে পারে, লিখছেন? এবং রিভিশন আদালত, এবং রিভিশন আদালত এবং রিভিশন আদালত 436 ধারায় অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। 436 ধারায় অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। স্যার শেষ একটু আবার একটু বলেন স্যার, লিখতে পারি নাই। এবং রিভিশন আদালত অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারেন। এবার লিখছেন ফারজানা? অধিকতর আদেশ দিতে পারেন। অধিকতর অনুসন্ধানের, জি স্যার। অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারেন। আচ্ছা, এখন তাহলে মোটামুটি যে জিনিসটা আমরা জানলাম যে নারাজি দরখাস্ত যদি প্রত্যাখ্যান করে, অ্যাকচুয়ালি প্রতিকার হলো দুইটা, এক হলো নতুন মামলা করা অথবা রিভিশন করা। এখন রিভিশন আদালত সেক্ষেত্রে 436 ধারায় অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে, বাট বইতে এই জায়গা যে অংশটা আছে এটা আসলে ভুল। ভুল কেন? এই যে দেখেন, অধিকতর অনুসন্ধান, এই যে লেখছে অনুসন্ধানের জন্য 436 ধারায় আবেদন করতে পারে বা রিভিশন করতে পারে। এই রিভিশন করা যায়, আর রিভিশন করার পরে নির্দেশ দিবে কিসের? অধিকতর অনুসন্ধানের, বুঝছেন? আর রিভিশন করতে হয় দায়রা জজের কাছে কত ধারায়? 439 ক ধারায়, এবং অতঃপর অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে 436 ধারায়। আমরা একটু ডান সাইডে চলে আসেন, জেনে রাখা ভালো। এজাহারকারী বা সংবাদদাতা বা নালিশকারী নারাজি দরখাস্ত দাখিল করতে পারে। নারাজি দরখাস্ত কোন ধরনের মামলায় দাখিল করা যায়? জিআর, নন জিআর, সিআর উভয়, যে কোনো ফৌজদারি মামলায় দাখিল করা যায় তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে। গোল দিবেন, একজন অভিযুক্ত ব্যক্তি, শব্দটা গোল দেন, একজন অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারে তা, বা একজন অভিযুক্ত ব্যক্তি অধিকতর তদন্তের আবেদনও করতে পারে না। তাহলে অভিযুক্ত ব্যক্তি নারাজি দরখাস্ত দাখিল করতে পারে না, অভিযুক্ত ব্যক্তি অধিকতর তদন্তের আবেদনও করতে পারে না। তারপরে দেখেন, নারাজি পিটিশন 200 ধারার অধীন একটি নতুন অভিযোগ, এবং এমন নারাজি পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, 190 ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে।
তো একটা মানে একটু ক্রিটিক্যাল জিনিস বা পরীক্ষায় আসবে না, বাট আপনাদের জানা উচিত, সেটা হলো যে আপনারা জানেন যে নালিশি দরখাস্ত আমলে নেয় 190(1) ক ধারায়, আর জিআর নন জিআর মামলা আমলে নেয় 190(1) খ ধারায়। কিন্তু নালিশি নারাজি পিটিশন, সেটা জিআর মামলায় দেখ বা সিআর মামলায় দেখ, নারাজি দরখাস্ত যদি আমলে নেয়, আমলে নিবে 190(1) ক। কত বলেন? নর্মালি জিআর মামলা আমলে নেওয়ার কথা 190(1) খ, বাট জিআর মামলায় যদি নারাজি পিটিশন দেয় তাহলে আমলে নিবে 190(1) ক। বুঝছেন? এটা একটু গুরুত্বপূর্ণ যে নারাজি আপনার জিআর মামলায় আমলে নেয়, পুলিশ প্রতিবেদন আমলে নেয় 190(1) খ, বাট জিআর মামলাটায় যদি কি দেয়, নারাজি দেয়, তাহলে ওই নারাজিটা আমলে নিবে কততে? 190(1) ক। তাহলে আমার এখানে মনে রাখা যেটা দরকার, যে নারাজি জিআর মামলায় দেখ বা সিআর মামলায় দেখ, নারাজি আমলে নেবে 190(1) কত? ক। জিআর সিআর বোঝেন না কেউ আছেন? এই ইয়া বেল্লাল, জিআর সিআর বোঝেন? বিপাশ ভাই তো বোঝেন, জেনে রাখা ভালো। দেখেন 173 ধারা ছাড়াও ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 202(2) খ ধারায় চূড়ান্ত প্রতিবেদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 202 ধারা অনুসারে নালিশি মামলায় ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির হাজির হওয়ার জন্য আন্ডারলাইন করবেন পরোয়ানা স্থগিত, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস করে তদন্তের নির্দেশ বা অনুসন্ধান করার নির্দেশ দিতে পারে। তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট 202(2) খ ধারা অনুসারে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। তাহলে অভিযুক্তের অব্যাহতি দিবে ওই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে যদি অব্যাহতি দেয়, সেটা হলো 202(2) খ। তাতে সেটা জিআর মামলা হোক আর সিআর মামলা হোক। আপনি মনে রাখবেন যে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে যদি অব্যাহতি দেয় আসামিকে, তাহলে অব্যাহতি দেবে 202(2) খ, তাতে সেটা জিআর মামলা হোক আর কি সিআর মামলা হোক। বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন 16 বিজিএস পরীক্ষা 2023 সালে একটা প্রশ্ন এসেছে। পীযুষ সাহেব কো? ওই জায়গায় আছেন? জি। কোন মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত প্রতিবেদনে অসন্তুষ্ট হলে ম্যাজিস্ট্রেটের কোন আদেশটি সঠিক? চার্জশিট দাখিলের নির্দেশ, নতুন ভাবে তদন্ত, অধিকতর তদন্ত, পুনঃ তদন্ত। কোনটা? পুনঃ তদন্ত কি আছে? নাই। তারপরে দেখেন 2 নাম্বার প্রশ্ন 2022 সালে এসেছে, কখন অধিকতর তদন্ত করা যায়? কেবল সাক্ষ্য অপর্যাপ্ত হলে, তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলে, আসামি আবেদন করলে, মামলার যে কোনো পর্যায়ে। কখন বলেন? সাক্ষ্য অপর্যাপ্ত হলে। 13 বিজিএস পরীক্ষা একটা দারুণ প্রশ্ন এসেছে, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898-তে নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নাই? ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, রি ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন। কোনটার নাই বলেন? কোনটা বলেন? রি ইনভেস্টিগেশন। জি। তারপরে যদি আপনি 5 নাম্বার প্রশ্নটা দেখেন, যে পুলিশ তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপোর্টের প্রচলিত নাম কি? প্রাথমিক সত্যতা যদি না পাই তাহলে এটার নাম কি? ফাইনাল রিপোর্ট। অপরদিকে যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে তখন আসামি কি পেতে পারে? অব্যাহতি পেতে পারে। এখন নির্মল বলেন তো, ফাইনাল রিপোর্ট যদি ম্যাজিস্ট্রেটের কাছে দেয়, ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে নির্মল? পুনরায় আবার তদন্ত দিতে পারে, আমলেও নিতে পারে। আর কিছু পারে না? অব্যাহতি দিতে পারে, অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, আমলে নিতে পারে। জি। এখানে সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন প্রত্যেকটি তদন্ত শেষ করতে হবে অনাবশ্যক বিলম্ব ছাড়া। 5 নাম্বার প্রশ্ন দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট তদন্ত রিপোর্ট প্রেরণ করবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 10 নাম্বার প্রশ্নটা দেখেন, ম্যাজিস্ট্রেট কত ধারার অধীন পুলিশের চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করে আসামিকে অব্যাহতি দিতে পারে? অব্যাহতি 202(2) খ। 202(2) খ।
13 নম্বর প্রশ্নটা দেখেন, 13 নম্বর, পুরাতন বইতে না থাকলে সমস্যা নাই। Nothing in this section shall be deemed to preclude dash in respect of an offence after a report under subsection 1 of the section 173 has forwarded to the magistrate. এই জায়গা হলো ফার্দার ইনভেস্টিগেশন, মানে কোনো কিছুই তাকে 173 ধারার অধীন ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট প্রেরণের পর এই ধারার কোনো কিছুই অপরাধ সম্পর্কে অধিকতর তদন্ত করতে পারিত করবে না। মানে ম্যাজিস্ট্রেট অধিকতর তদন্ত করতে পারে, কিন্তু কি পারে না? পুনঃ তদন্ত। 14 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 173 3 খ ধারায় নিম্নলিখিত কোন বিষয়টি আলোচনা করা হয়েছে? নতুন তদন্ত, তদন্ত সমাপ্ত, পুনঃ তদন্ত, অধিকতর তদন্ত, কোনটা বলেন তো? অধিকতর তদন্ত। এরপরে আমরা 18 নম্বর প্রশ্নে চলে আসি, যে প্রোটেস্ট পিটিশন বা নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান হলে ফরিয়াদি পক্ষের প্রতিকার হলো, মানে প্রোটেস্ট পিটিশন যদি প্রত্যাখ্যান হয় তাহলে যিনি নারাজি দরখাস্ত দাখিল করছে তার প্রতিকার কি কি বলেন? নতুন করে মামলা করা অথবা রিভিশন করা। তাহলে এখানে নতুন করে নালিশি দরখাস্ত দাখিল করতে পারবে, অনুসন্ধানের জন্য 436 ধারা আবেদন করতে পারবে, এর নিচে লেখেন রিভিশন। 436 ধারার আবেদন দেই কি বলে? রিভিশন। নরমালি আবেদন করে রিভিশনের, এবং রিভিশনের ক্ষেত্রে 436 ধারায় আদেশ দিতে পারে। তো এই পর্যন্ত যা পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? অনলাইন অফলাইনে আপনারা যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বিপাশ সাহেব, আয়শা, তানবিন সাহেব, কোনো প্রশ্ন আছে? সঞ্চিতা, প্রশ্ন নাই? নুর আলম খান, অনলাইনে যারা আছেন তাদেরও কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আপনারা জানেন যে বার কাউন্সিল পরীক্ষার মানবন্টন জানেন? মানে পরীক্ষার কয়টা সাবজেক্ট, কোন সাবজেক্টের কত মার্ক, প্রিলি নাকি রিটেন, এগুলা ধারণা জানেন? আল্লাহ, তা কি নিয়ে বসে আছি? আচ্ছা শুনেন, আপনি জানেন ভাই, কি বলেন দিন। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি দিলে এটা হলো 20 মার্ক, নামপটে 20 মার্ক, দণ্ডবিধিতে তারপর দেওয়ানি কার্যবিধিতে 20 মার্ক, আর নির্দিষ্ট প্রতিকার আইন 10, সামাজিক আইন 10, এরকম 15 যে মানুষ দেয় না অনেক সময় 15 না। আচ্ছা শুনেন, আমি বলে দিই, আপনাদের আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষার্থী আপনারা সবাই, সেটা হলো যে আপনার একজন আইনজীবী যদি আপনি হতে চান, তাহলে এলএলবি পরীক্ষার পরে যখন আপনার রেজাল্ট পাবলিশড হবে, রেজাল্ট পাবলিশড হওয়ার পরে একজন অ্যাডভোকেটের সাথে আপনার কাজ করার চুক্তি করতে হয়, যে আমি এই অ্যাডভোকেটের সাথে কাজ করা শুরু করলাম, এবং ওই অ্যাডভোকেটের সাথে কাজ করার 6 মাস পরে যদি কোনো পরীক্ষা হয় তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আপনি অ্যাডভোকেটের সাথে চুক্তি করছেন কিন্তু 6 মাস এখনো হয় নাই, তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। তো এই যে যেটা করতে হয় চুক্তি, এটা বর্তমানে অনলাইনেই করা যায়, তবে হার্ড কপিটা ওখানে গিয়ে জমা দিয়ে আসতে হয়। তো এখানে রেজিস্ট্রেশন করতে আপনাদের 1080 টাকা লাগে। আর তিনটা যা যা লাগে এগুলো জানাই দেবো পরবর্তীতে। এখন পরীক্ষা যখন আপনি দিবেন, বর্তমানে অ্যাডভোকেট হইতে হলে আপনার 3 ধাপ পার হইতে হয়। প্রথমে হলো প্রিলিমিনারি, তারপরে হচ্ছে লিখিত, তারপরে হচ্ছে ভাইভা। তো প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 100 মার্কের। 100 মার্কের মধ্যে আপনি যদি 50 পান তাহলে আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন। এখন এই 100 মার্কের মধ্যে আপনাদের যে বই পড়াচ্ছি আমরা, এই 100 মার্কের মধ্যে 60টা সাবজেক্ট আমাদের পড়তে হবে। 60টা সাবজেক্ট, এই 60টা সাবজেক্টের মধ্যে আমি যদি এইভাবে বলি যে ফৌজদারি কার্যবিধিতে আমরা শুরু করেছি, ফৌজদারি কার্যবিধিতে 20 মার্ক থাকে, 20টা এমসিকিউ প্রশ্ন। আপনার দণ্ডবিধিতে 20 থাকে, দেওয়ানি কার্যবিধিতে 20 থাকে, এই গেল আপনার 60। আচ্ছা, এরপরে
সাক্ষ্য আইনে থাকে 15, সাক্ষ্য আইনে থাকে 15, তাহলে 60 আর 15 কত? 75। সুনির্দিষ্ট প্রতিকার আইনে থাকে 10, 85। তামাদি আইনে থাকে 10, 95। আর বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস এখানে থাকে হচ্ছে 5। এই হলো আপনার মোট 100। এখন এই 100-র মধ্যে আপনাকে পেতে হবে 50, এবং এখানে নেগেটিভ মার্কিং আছে। আপনি যদি ভুল দাগান তাহলে প্রতিটা ভুল উত্তরের জন্য আপনার 0.25 কাটা যাবে, অর্থাৎ আপনি যদি 4টা ভুল দাগান তাহলে 1 মার্ক কাটা। তাহলে আপনার এই নেগেটিভ মার্কিং বাদ দিয়ে আপনার সর্বসাকুল্যে পেতে হবে কত? 50। এখন আপনারা আমাদের এখানে পড়তে আসছেন, আপনাদের তো কিছু বিষয় জানা দরকার। সেটা হলো যে এই যে যে আমরা যে এমসিকিউ পরীক্ষা, এই যে ওনারা এখনো লিখিত পরীক্ষা দিচ্ছে, আমরা আমাদের খানলো একাডেমি থেকে অফলাইন এবং অনলাইন মিলিয়ে এবার 104-5 জন এমসিকিউ পরীক্ষা দিয়েছিল, বুঝতে পারছেন? তো তার মধ্যে আমাদের পাশের হার 80%-এর উপরে, মানে আমাদের পাশ করছে 84-85 জন। তো এর মধ্যে যারা অকৃতকার্য হয়েছে বা যারা পাশ করতে পারে না, এমনি সার্বিকভাবে কিন্তু পাশের হার আপনার 33% না, কত জানি আর কি, ওই যে 43,000-এর মধ্যে মাত্র 13,000 পাশ করছে। তাহলে আমাদের পাশের হার 80%-এর বেশি। এখন আপনার যেটা করণীয় সেটা হলো যে তাহলে কি করলে আমাদের পাশ করা সহজ, বা এই যে যারা পূর্বে যারা ভালো ফলাফল করছে এরা যে একেবারে যে সবাই ভালো স্টুডেন্ট বিষয়টা কিন্তু তা না, এরা সবাই তার পরিশ্রমের ফল পাইছে আর কি। তা আমরা এখানে যে আমরা যে 7 সাবজেক্ট পড়বো, 7 সাবজেক্টের মধ্যে আপনি যদি এখানে রেগুলার আসেন, আমি আপনাদের আশ্বস্ত করি আল্লাহর রহমতে, ধরেন আপনি যদি ফৌজদারি কার্যবিধি যে একেবারে কম পারবেন, যে আমি ফৌজদারি কার্যবিধি আমার মাথায় ঢোকে না, মোটামুটি নিয়ত ঠিক আছে, রেগুলার আসছেন, সে 20-এর ভিতরে 12 পাবেন অ্যাটলিস্ট। দেওয়ানিতে 20-এর ভিতরে 12 পাবেন। এই 12 হলো কার জন্য? যে সবচেয়ে কম পারে। দণ্ডবিধিতে 12 পাবেন। তাহলে ওই 60-এর মধ্যে আপনার হচ্ছে কত? 36। বুঝছেন? আমরা যেভাবে সুনির্দিষ্ট সাক্ষ্য আইন পড়বো তাতে আপনার 10-এর কম ইনশাল্লাহ পাবেন না, যে সবচেয়ে কম পাবেন তারও 10 পাওয়া উচিত। তাহলে 36 আর 10 কত? 46। এরপরে থাকে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা যেভাবে পড়বো, আপনি যদি খালি একটু রেগুলার আসেন, পরীক্ষাগুলো দেন, যে সবচেয়ে কম পারে সেও 7 পাওয়া উচিত। তাহলে 46 আর 7 কত? 53। এরপর আসেন তামাদি। তামাদিও যদি আপনি ভালোভাবে মোটামুটি যে সবচেয়ে কম পারে তারও 10-এর ভিতরে 7 পাওয়া উচিত। তাহলে কত হলো? 53 আর 7 কত? 60। আর বাংলাদেশ বার কাউন্সিলে আপনি মিনিমাম 3 পাবেন ইনশাল্লাহ, 2 থেকে 3। বাংলাদেশ বার কাউন্সিল যদি আপনি পড়েনও 3 পাবেন, আর না পড়লে 2 পাবেন। তাহলে ওই জায়গায় আমরা ধরলাম 3, তাহলে 60 আর 3 কত? 63। আর 37টা যদি আপনার ভুলও হয়, 63টা যদি সঠিক হয়, তাহলে আপনার নাম্বার 50-এর বেশি থাকে। বুঝতে পারছেন? এখন যারা ন্যূনতম চেষ্টা করবেন তার জন্য ফেল করাই কঠিন, পাস করাই সোজা। এখন আপনারা যারা 2-1 বার ব্যর্থ হয়েছেন তারা মোটামুটি মিট পিটাই আসতেছেন যে ইনি কি কয়, ফেল করাই কঠিন, পাস করাই সহজ। হ্যাঁ, আমি যা বলি এটা আপনার আসল কথা, খালি আমি যা বলবো পরীক্ষার আগ পর্যন্ত সেই প্রসিডিউরটা আপনি ফলো করবেন। মানে আপনি ওই আমি যা বলছি এটা 100% ফলো করা আপনার, মানে আপনার প্রচেষ্টাটা থাকতে হবে। আপনি 100% ফলো করতে পারলে করবেন, কিন্তু আপনার ন্যূনতম কি থাকতে হবে? প্রচেষ্টা। ধরেন আপনি পরীক্ষায় 100-তে 20 পাইছেন, ব্যাপার না, কিন্তু আপনার ওই জায়গায় কি ছিল? কোনো ফাঁকিবাজি ছিল না, আপনার প্রচেষ্টা ছিল। তাহলে আপনি সফল হতে ইনশাল্লাহ পারবেন। এবং আমাদের এই সফলতার কোনো সিক্রেট নাই, মানে এই জায়গা আমি আপনাদের 100 প্রশ্ন দিব, 300 প্রশ্ন দিবে তাই বাদবে, এই জিনিস কিন্তু নাই। আমাদের সফলতার পূর্ব শর্ত হলো পরিশ্রম। আমি উদাহরণস্বরূপ যদি আগের পরিসংখ্যান যারা যে এমসিকিউ দিয়েছে ওনাদের কথা যদি বলি, যে ওনারা পরীক্ষা দেওয়ার আগে এই আইন পাঠ বইটা আমরা 1 বছর সময় পাইছিলাম, 1 বছর 5 মাস প্রায়। 1 বছর 5 মাসে আমাদের এই রিভিশন দিছি আমরা 3 বার, এই বইটা 3 বার খতম দিছি। এবং ওনারা পরীক্ষা দিতে প্রায়
যদি আমি ক্লাস টেস্টের কথা বলি, পরীক্ষা ধরেন দেশে 300, বুঝতে পারছেন? তাহলে 3 বার খতম দিছি আর পরীক্ষা দিছি 300। তাহলে মোটামুটি যারা বাসায় পড়ালেখা করে নাই কিন্তু যারা এই জায়গায় রেগুলার আসছে, অ্যাটলিস্ট যার নিয়ত সহি ছিল, সে মনে করেন যে কি করতে, এই পরীক্ষা দিতে 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 আল্লাহর রহমতে তার পাশ করা হয়ে গেছে। কিন্তু যারা বেশি বুঝে, যারা বেশি বুদ্ধিমান, অনেকে মনে করে কি যে একাডেমিক লাইফে তো আমি ভালো পারছি, তাহলে এই জায়গায় বোধহয় এই প্রশ্ন এইটুক করলেই হবে না। ভাই, অনেক ঢাকা ইউনিভার্সিটির লোক এখনো উকিল হইতে পারে নাই, কিন্তু অনেক ওপেন ইউনিভার্সিটিতে এলএলবি পাশ করে তারা উকালতি করতেছে এবং তারা খুব ভালো প্র্যাকটিস করতেছে, বুঝতে পারছেন? তাহলে এই জায়গা, আপনি কোন ভার্সিটি থেকে আসছেন, আপনি কি অনার্স নাকি পাস কোর্স, ইট ডাজেন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে সেটা হলো আপনার পরিশ্রম, বুঝছেন? আর এই জায়গায় পাশের কোনো শর্টকাট ওয়ে নাই। আপনি আপনার ইমান নিয়ে অনেকে খেলবে, অনেকে বলবে যে অমুক জায়গার কাছে যাও কেন, অমুক জায়গায় 350 প্রশ্ন আছে আসো, অমুক জায়গায় 20টা প্রশ্ন করলে আসো, 3 লাখ টাকা দাও তদবির করে পাশ করাই দিবানি, আসো। এখন তো আর তাপস ভাই নাই, এখন বিএনপির কি আছে, তারে দিয়ে তদবির, কাজল সাহেব দিয়ে তদবির করাই দিবানি, আসো। এই জায়গা যত যে লোভনীয় যত অফার আছে, এই সব অফার কি জানেন, কোনোটাই কোনো কাজ হবে না, হবে না, হবে না। এবং এটা আপনি যত দ্রুত বুঝবেন তত মঙ্গল। 2-3 বার ফেল করার পরে বুঝলে তো সময় শেষ, বুঝতে পারছেন? তাহলে আমার কাছে তিতা হলেও আপনাদের আমি সত্য কথা বলে দিলাম, যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে পাশ করবেন। আর যদি মনের মধ্যে কোনো ফাঁকিবাজি থাকে বা উনি বেশি বোঝে এত কষ্ট করবো না, তাইলে হবে না। আমার কাছে আমার বদনাম আছে, বদনামই বলি আগে। আমার অনেক পুরাতন স্টুডেন্ট আছে, তারা আমার কাছে একবার পড়ে আর আসে নাই, ফেল এখন পর্যন্ত পাশ করতে পারি নাই। আমার বদনাম কি? বলে যে উনি বেশি পড়ায়। যে এত করে নাকি কেউ? এমন ওই যে 300-400 প্রশ্নের প্রলোভন শুনে যে জায়গায় গেছে, ওই জায়গাটাও কিন্তু পাশ এখনো হয় নাই, বুঝতে পারছেন? তাহলে আমরা এখনো, পরীক্ষার অনেক সময় আছে, আমরা যেভাবে শুরু করছি এখনো আস্তে আস্তে, আমরা যখন এই যে 28 তারিখের পরেই আমাদের পরিপূর্ণ চলা শুরু হবে, তখন আপনারা এই মেইন ব্যাচ। আমি আপনাদের ওয়াদা করতেছি এবং আল্লাহ ইনশাল্লাহ আপনাদের প্রতি রহমত করবে, যদি আপনি রেগুলার আসেন, একেবারেই ন্যূনতম প্রচেষ্টা চালু রাখেন, তাহলে আমরা ইনশাল্লাহ সবাই এই জায়গার অ্যাডভোকেট হিসেবে আল্লাহ কবুল করে নেবেন, বুঝতে পারছেন? এবং এটা তো বোগাস না, বোগাস না তার প্রমাণ তো কোর্টে দেখতেন না, কোর্টে 40-42 জন জুনিয়র, মানে খান ল একাডেমি থেকে 40+ অ্যাডভোকেট হয়েছে না। আর এই যে বর্তমানে এরা লিখিত পরীক্ষা দেখছে না, যদি ভোগাস হতো তাহলে তো আপনি এদেরকে দেখতেন না। তার মানে একটা প্রসিডিউর কি আছে, চলমান আছে। তো এজন্য আপনার বিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রম করতে হবে। এবং আপনারা যারা আসছেন, এই যে এই ভাই নতুন আসছে বা নতুন পুরাতন যারা আছেন, আমাদের এই জায়গায় যেসব সুযোগ সুবিধা, আপনি মেইন সুযোগ সুবিধা, আমি আগে ইসের কথা বলি, যে আপনি অ্যাডভোকেট হতে হলে ভাই আপনার কারো কাছে পড়া লাগে না, সত্যি কথা। আপনি বাসায় বসে যে কোনো একখান বই কিনবেন, আইন পাঠ কিনবেন, প্রিলি মাস্টার কিনবেন, আর নইলে যে কোনো একখান ভালো গাইড বই কিনে বাসায় বসে একা পড়বেন, একাধিক না, যে কোনো, কি বলেন, একটা, অনেকে 7খান বই কিনে, একটাও ভালো করে পড়ে না। অ্যাডভোকেট হইতে হলে যে কোনো একটা বই A to Z ভালো করে একা একা পড়বেন, অ্যাডভোকেট হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখন তাহলে বলবেন স্যার তাহলে কোচিং এ আসলাম কেন? আমার একজন প্রশ্ন করে যে স্যার আপনার সব লেকচার তো ইউটিউবেই আছে, তাহলে আপনার কাছে আমরা পড়বো কিসের জন্য? একজন প্রশ্ন করছে। তাহলে আমি বললাম যে ভাই, আমি আমার কাছে পড়তে কাউরে ইনসিস্ট করি না, জোরাজোরি করি না। আপনি, আমার অসংখ্য স্টুডেন্ট আছে যারা আমার ইউটিউব লেকচার দেখে অ্যাডভোকেট হইছে, বুঝতে পারছেন? তো একজন ওই যে MCQ পাস করে ঢাকারটা আমার জোর করে আমার ফোন নাম্বার নিয়ে আমার একটা পাঞ্জাবিও পাঠাইছে, সে আমার সরাসরি স্টুডেন্ট না, ইউটিউব স্টুডেন্ট। হ্যাঁ, ইউটিউব স্টুডেন্ট, জি। তো প্রথমত আপনি শুধু ইউটিউব লেকচার দেখলেই আপনার জন্য মোর দেন এনাফ, আপনার আর আমার কাছে সরাসরি পড়া লাগবে না। কিন্তু তারপরে সরাসরি পড়ার ফায়দা কি? সরাসরি পড়ার ফায়দা হলো যে আপনি সরাসরি একটা তত্ত্বাবধানে থাকেন। আর এখানে আমরা যে মানসম্পন্ন পরীক্ষায় প্রশ্ন নেই, এই প্রশ্ন অনলাইনে পাওয়া যায় না। এটা হলো মেইন তফাৎ, যে আমরা যদিও আইন পাঠ করি, কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু আইন পাঠের না, প্রশ্নগুলো আমাদের নিজেদের তৈরি। এবং এই প্রশ্ন আপনি যতই ফাঁকিবাজ হন না কেন, অ্যাটলিস্ট আপনার ইন্টেনশন থাকবে যে আমি বাসায় পড়তে পারি আর না পারি, এই জায়গায় আমি রেগুলার আসবো, আমার কাজ আছে, 10 মিনিট সময় আছে, তাও আসবো, একেবারে আশা কি দেবো না, বাদ দিব না। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এই বই আমরা একবার করলেই আপনার মনের মধ্যে একটা
জোর এসে যাবে। আর যদি কেউ আসতে না পারেন, আমাদের এই যে সেম জুমে ক্লাস হয়, তাও জুমে জয়েন করতে না পারলেও কোথায় থাকে, ইউটিউবে থাকে। আর 3 রাত 24 ঘন্টা তত্ত্বাবধানে থাকেন। এজন্য আপনারা তো মোটামুটি সব জানেনই, তারপরেও আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলা, যে আমরা যদি এই পথ চলা অব্যাহত রাখি, তাহলে আপনারা যে নেক নিয়ত নিয়ে এখানে এসেছেন, আল্লাহ আপনাদের সবার নেক নিয়ত কবুল করে নেবেন। তবে আমি বলে দিই, এই নেক নিয়তের মাঝে যদি বিন্দুমাত্র হিংসা থাকে, অহংকার থাকে, দুর্নীতি থাকে, তখন আপনার এই পথটা অতিক্রম করা কষ্টসাধ্য হয়ে যাবে। বুঝতে পারছেন? অনেক স্টুডেন্ট অনেক মেধাবী, তারা এখন পর্যন্ত অ্যাডভোকেট হইতে পারে নাই। আবার অনেক স্টুডেন্ট ঠিকঠাক মতো লিখতেও পারে না, তারা অ্যাডভোকেট হয়ে গেছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আল্লাহ তারে চাইছে। বানাম এত ভুল লাগছো আব্বা, এটা তো কম মারছে। তো এই হলো কথা। আমাদের আজকে এই পর্যন্তই। আগামীকাল 3টা 30-এ পড়া আছে, এবং আগামীকাল আপনাদের ক্লাস টেস্ট নিব। একটু পড়ে আসেন তারা, এই যে যা যা মোটামুটি পুরাতন যা যা আমরা পড়ছি, আজকের টুকু ছাড়াও এর আগের ক্লাস। হ্যাঁ, আপনি ওই যে এই পর্যন্ত পড়েন, 154 থেকে 173, 154 থেকে 173 এই পর্যন্ত পড়বেন। আগামীকাল ক্লাস টেস্ট নিব। আগামীকাল 3টা 30-এ পরে অনলাইনে যারা আছেন, ভালো থাকবেন।